ভারতের কোনো ক্ষেপণাস্ত্র পাকিস্তানের আক্রমণগুলো ওটা দিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা নেই, কিন্তু পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ভারতের পূর্ব পশ্চিম যেখানেই মারুক না কেন, আমাদের সীমান্ত যেহেতু ভারতের সাথে আমাদের দুই দিকেই আছে, আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। ইরান তুরস্ক কিন্তু একদম চোখ বন্ধ করে পাকিস্তানকে সমর্থন করবে। 1965 সালে যুদ্ধ হয়েছে, 1971 সালে যুদ্ধ হয়েছে, 1999 সালে যুদ্ধ হয়েছে কার্গিল। এছাড়া ছোট ছোট অনেক ঘটনা আছে। এক দেশে যখনই কোনো একটা বড় ধরনের আপনার সংঘাত, কোনো একটা ঘটনা ঘটে, তখন ওই দেশকে দায়ী করে, এবং এই ধরনের ঘটনা ভারতেই অনেকগুলো হয়েছে। আমার জানা মতো 6টা হয়েছে যেখানে ভারত বলেছে যে পাকিস্তান এটাতে জড়িত, এবং এটা যেহেতু ভারত বলছে যে এটা যুদ্ধ নয়, এটা আমাদের এই জঙ্গিদের বিরুদ্ধে একটা তৎপরতা, ভারত এটা দাবি করছে। দুই দেশই পরস্পর দাবি করছে। এখন আপনার প্রথম অংশ ছিল এটা ভবিষ্যৎ কি, ভবিষ্যৎ তো এক আল্লাহ বলতে পারে, আল্লাহ ছাড়া তো এটা কোরআনের কথা আল্লাহ থেকে বলতে পারে না। মানুষ পরিস্থিতির উপর ভিত্তি করে কিছুটা অনুমান করতে পারে মাত্র। এই অনুমান অধিকাংশ ক্ষেত্রে সঠিক নাও হতে পারে। আমার অনুমান হলো যে ফুল স্কেল ওয়ার হয়তো হবে না, কারণ দুই দেশই নিউক্লিয়ার পাওয়ার আছে, এবং নিউক্লিয়ার পাওয়ার মানে দুই দেশই জানে দুই দেশে ধ্বংস বয়ে আনবে। মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন, ম্যাড বলে একটা কনসেপ্ট আছে, যেটা 80-এর দশকে আপনার এই ওয়ার্সো প্যাক্ট আর ন্যাটো প্যাক্ট, যেটা ওয়ার্সো প্যাক্ট ছিল রাশিয়াকে কেন্দ্রিক পূর্ব ইউরোপ, আর ন্যাটো প্যাক্ট ছিল ইউকে ইউএসএ ভিত্তিক পশ্চিম ইউরোপ এবং তাদের মধ্যে তখন অনেক আলোচনা হয়েছে। সল্ট 1, সল্ট 2, স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক। তখন একটা কনসেপ্ট ছিল MAD, মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন, মানে আমি তোমাকে ধ্বংস করে দেবো, তুমি আমাকে ধ্বংস করে দেবে, ও আমাকে ধ্বংস করে দেবে। তো নিউক্লিয়ার দেখেন দীর্ঘদিন পর্যন্ত, প্রায় 45 বছর পর্যন্ত কিন্তু এই কোল্ড ওয়ার যেটাকে বলে, স্নায়ু যুদ্ধ, ঠান্ডা যুদ্ধ অনেকে বলে, আপনার ন্যাটো এবং ওয়ার্সোর মধ্যে, এটাতে কিন্তু নিউক্লিয়ার অস্ত্র ছিল, ব্যবহার হয়নি, কারণ দুই দেশই জানে যে এটার ভয়াবহতা কী। আমরা 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখেছি হিরোশিমা নাগাসাকির ভয়াবহতা এখনও পর্যন্ত মানুষের জন্য ভুগছে। তো এই কথা চিন্তা করে দুই দেশই এটার ব্যাপারে সচেতন ছিল, দুই জোটই সচেতন ছিল দেখে নিউক্লিয়ার পাওয়ার ব্যবহার হয়নি। তো আমি মনে করি দুই দেশই এই ব্যাপারে ওয়াকিবহাল এবং সচেতন যে যুদ্ধ লাগলে কোনো এক পর্যায়ে নিউক্লিয়ার আর্সেনাল ব্যবহার হতে পারে আশঙ্কা আছে, এবং তাতে দুই দেশের এত সীমাহীন ক্ষতি হবে যেটা রিকভার করা খুব কঠিন হবে। তো এই জন্য বিভিন্ন দেশ অলরেডি হস্তক্ষেপ করছে, কথা বলছে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে, জাতিসংঘ অলরেডি বার্তা দিয়েছে, দুই দেশকে সংযত হতে বলছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরকম একটা বার্তা গিয়েছে সংযত হওয়ার জন্য। তো আমি আশা করি, দোয়া করি যে দুই দেশের সরকারের মধ্যে কখনো এমন ঝোঁক না আসে বা এমন প্রবণতা না আসে যে আমরা দেখে ছাড়বো, তাহলে কিন্তু একবার পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাবে। তাহলে পিঠ থেকে যে গেলে তো তখন মানুষ কাউন্টার করবেই। তো ভারত যেটা করছে এটা আমি মনে করি অত্যন্ত ন্যাক্কারজনক। ভারতের এইভাবে ওখানে আপনার জঙ্গিদের হামলা করছে বলে এইভাবে হামলা করার কোনো অবস্থাতে উচিত হয়নি। তারা আলোচনায় যেতে পারতো। দীর্ঘদিন থেকে তারা শুধু কাশ্মীর কেন, তাদের দেখেন আমাদের এই যে 7 সিস্টার্স বলি, এখানে তাদের সমস্যা নেই, এখানে তো পাকিস্তান নেই। আমরাও তো এখানে জঙ্গিদেরকে এমন কিছু, পাকিস্তানে যেরকম তারা সহায়তা পায় আমরা তো এরকম কিছু করছি না, তারপরে তো তাদের সমস্যা আছে। তো ভারতের রাজ্যগুলো অনেকগুলোতে সমস্যা আছে, তো এগুলো তো আলোচনার মাধ্যমে সমাধান না করে এগুলোতে মিলিটারি সমাধান করতে গেলে এগুলো কোনো দিন সমাধান হয় না। পৃথিবীর ইতিহাসে নেই যে যে কোনো এই ধরনের কনফ্লিক্ট আপনার শুধু মিলিটারি সমাধান করা যায়, পলিটিক্যাল মিলিটারি সলিউশন হতে হয়। সামরিক বেসামরিক রাজনৈতিক সামরিক সমন্বয় হতে হয়। আমাদের পার্বত্য চট্টগ্রামে এগুলো অনেক করেছি আমরা, পলিটিক্যালি একটা কাজ করা হয়েছে, আবার মিলিটারিলিও কিছু করা হয়েছে। এটা সমন্বয় হতে হয়, মিলিটারি কোনো সমাধান হয় না। আর এটা তো অনেক বড় স্কেলের সমস্যা, অনেক বড় মাত্রার, বড় মানের সমস্যা, বড় বহুমাত্রিক সমস্যা এটা, এবং অনেক জটিলতা আছে এর মধ্যে। তো এটা আলোচনা না করে এইভাবে একতরফাভাবে আক্রমণ করাটা কোনো অবস্থায় উচিত হয়নি, এবং এটার জন্য তাদের খেসারত দিতে হচ্ছে। তাদের অলরেডি বেশ কয়েকটা বিমান ভূপাতিত হয়েছে বলে শুনেছি। তো এগুলো এখন কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটাও একটা হতে পারে, কারণ
যুদ্ধের সময় কিন্তু সব দেশের একটা মিডিয়া ক্যাম্পেইন তারা করে, একটা প্রোপাগান্ডা করে, পাবলিক ওপিনিয়ন ক্রিয়েট করার জন্য, জনমত গঠনের জন্য তারা নিজের দেশের পক্ষের প্রচারণা করে, এখানে অনেক সময় মিথ্যা প্রচারণা করে তারা। তো এগুলোর মধ্যে কতটুকু সত্যতা আছে এটা আল্লাহ ভালো জানে। তা আমি আশা করব, আর যদি শেষ পর্যন্ত ওরকম পর্যায়ে যায় তাহলে আমাদের জন্য বিপদ। কারণ আমাদের পশ্চিম প্রান্তে ভারত, পাকিস্তানের সাথে যদি আমাদের কোনো বর্ডার নেই, সুতরাং ভারতের কোনো ক্ষেপণাস্ত্র পাকিস্তানের আক্রমণ করলে ওটা দিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা নেই, কারণ পাকিস্তানের সাথে আমাদের কোনো সীমানা নেই। কিন্তু পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ভারতের পূর্ব পশ্চিম যেখানেই মারুক না কেন, আমাদের সীমান্ত যেহেতু ভারতের সাথে আমাদের দুই দিকেই আছে, আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। পাকিস্তান ভারতকে যদি এরকম স্কেলে হয়, তারাও চেষ্টা করবে তাদের যান প্রাণ দিয়ে তাদের অ্যাটমিক পাওয়ার ইউজ করে ভারতকে কাবু করার জন্য। এবং এখানে একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভারতেরা কিন্তু তারা মদ শুকর খাওয়া জাতি, তাদের কিন্তু ইমানের জোর নাই। এবং এই জন্যই পদুয়া বড়ুইবাড়িতে আপনারা দেখেছেন আমাদের অল্প সংখ্যক বিডিআর জওয়ানরা তাদেরকে একদম দাঁত ভাঙা জবাব দিয়েছে। এবং আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম কিছুদিন আগে যে আমি একবার 3 বিঘা করিডোর ভিজিটে গিয়েছিলাম। ওখানে যে ক্যাম্প ছিল, বিওপি বলে, বর্ডার আউটপোস্ট, তার কমান্ডার ছিল হাবিলদার। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তোমাদের এখানে জনবল কত? বললো স্যার 15 জন। তো ভারতের ওইদিকে কতজন আছে? বললো স্যার 30 জন। তোমরা 15 জন 30 জনের সাথে পারবে? সে আমাকে সাথে সাথে একটা খুব দৃঢ়তার সাথে বললো, স্যার আমাকে খালি অনুমতি দেন স্যার, দেখেন কীভাবে মাটির সাথে মিশাই দিব স্যার। আমি খুব বিস্মিত হলাম, 15 জন নিয়ে 30 জনের সাথে এইভাবে এত সাহস নিয়ে কী করে বলে। তো আমি বললাম যে তুমি কী করে নিশ্চিত হলা? বলে স্যার ওরা মদ খাওয়া শুকর খাওয়া জাতি, ওদের ইমান নাই স্যার, গায়ের ওদের সাহস নাই। আমরা অনেকবার দেখেছি ওদের আমাদের সাথে মোকাবিলা করতে সাহস পায় না। আমরা স্যার মুসলমান, আমরা গরুর গোস্ত খাই, আমরা মুসলমানের জাতি স্যার, আমাদের ইমান আছে, আমরা ওদেরকে মাটিতে মিশাই দেবো। তো ভারত কিন্তু ওদের বিভিন্ন যুদ্ধে ওদের সফলতা খুব একটা আছে বলে বলা যায় না। 1971 সালের দিনে এটা তো যুদ্ধই হয়নি, এর কোনো যুদ্ধই হয়নি। এবং জয়ের ক্ষেত্র মুক্তিযোদ্ধারা তৈরি করে দিয়েছে, আমাদের সশস্ত্র বাহিনী তৈরি করে দিয়েছে, তারা শুধু হেঁটে হেঁটে মার্চ করে চলে এসছে। 1971 যুদ্ধের ইতিহাস পড়ে দেখেন, আমাদের তখন তো ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ পশ্চিম রণাঙ্গনেও, অর্থাৎ এখন যেটা পাকিস্তান, তৎকালীন পশ্চিম পাকিস্তান, ওই অঞ্চলে হয়েছে, আমাদের এখানেও হয়েছে। এখানে কোনো যুদ্ধই হয়নি, অল্প সামান্য ছোটোখাটো কয়েকটা যুদ্ধ হচ্ছে, বড় যুদ্ধ কোথাও হয়নি। পাকিস্তান সেনাবাহিনী কোথাও এরকম আপনার প্রতিরোধ গড়ে তুলতে পারেনি, কারণ তাদের মনোবল ছিল না। এই জন্য তারা আস্তে 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 রিট্রিট করেছে, তারা পশ্চাদপসরণ করে ঢাকার দিকে চলে এসেছে এবং শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেছে মাত্র 12-13 দিনের মাথায়। তো ওদের যুদ্ধের সফলতা কিন্তু খুব বেশি কোথাও নাই। পশ্চিম রণাঙ্গনে তারা কিন্তু মারি খেয়েছে। 65-এ এইখানে যখন আমাদের এই অঞ্চলে আমাদের বাংলাদেশি সেনাবাহিনীর যারা ছিল তাদেরকে একটা নাস্তানাবুদ করে দিয়েছে। পশ্চিম রণাঙ্গনে তারা বিভিন্ন যুদ্ধে দেখেন তারা নাস্তানাবুদ হয়ে গেছে। তো যদি অল আউট ওয়ার যেটাকে বলে ওটা হয়, ওটা আমি ধারণা করি হবে না। সমস্ত বিশ্ব এটার বিরুদ্ধে থাকবে বলে আমি আশা করি, যারা পরাশক্তি আছে এবং এই দুই রাষ্ট্রে যারা বন্ধু রাষ্ট্র আছে তারা বিরত রাখবে বলে আমি ধারণা করি। পাকিস্তান যে যুদ্ধে জড়িয়ে পড়ে যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইরান তুরস্ক কিন্তু একদম চোখ বন্ধ করে পাকিস্তানকে সমর্থন করবে। কারণ এই পাকিস্তান ইরান তুরস্ক কিন্তু একটা আতাত বা একটা সমঝোতা 60-এর দশক থেকে আছে। আর সিডি নামে একটা সংগঠন ছিল যেটা 71 সালের পরে ওটা কার্যকর হয়নি। 60-এর দশকের দ্বিতীয়ার্ধে রিজিওনাল কোঅপারেশন ফর ডেভেলপমেন্ট, পাকিস্তান ইরান তুরস্ক মিলেই। তো এই 3 দেশের বন্ধু তো অনেক গভীর। তো পাকিস্তান জড়িত হলে নিশ্চিতভাবে ইরান এবং তুরস্ক সাহায্য গিয়ে আসবে। তো আমি মনে করি না ভারত মোকাবেলা করতে পারবে। আর পাকিস্তানের সাথে তো আমেরিকার সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এখনও আছে। ভারতের সাথে আজীবন আমেরিকার শত্রুতাপূর্ণ সম্পর্ক ছিল, কারণ ওই কোল্ড ওয়ার পিরিয়ডে রাশিয়ার সাথে ভারতের বন্ধুত্বের কারণে, যেহেতু আমেরিকা রাশিয়ার শত্রু ছিল, ইন্টারন্যাশনাল রিলেশনশিপে বলে যে মাই এনিমিজ ফ্রেন্ড ইজ মাই এনিমি। আমেরিকার এনিমি ছিল রাশিয়া, রাশিয়ার ফ্রেন্ড ছিল ইন্ডিয়া। তো সেই হিসাবে আমেরিকা এবং রাশিয়া সবসময় শত্রুই ছিল। কোল্ড ওয়ার যখন 1989 সালে শেষ হয়ে গেল,
ঠান্ডা যুদ্ধ, স্নায়ু যুদ্ধ যেটা শেষ হয়ে গেল, তখন আস্তে আস্তে আপনার ভারতের সাথে আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুরু হলো, এবং এই মিলেনিয়ামে এসে এটা আরও অনেক গভীর হলো। ওটার অন্য ভূকৌশলগত ওটা অন্য কারণ রয়েছে যে চায়নাকে এখন আমেরিকা সবচেয়ে বেশি ভয় পায়, এবং এই অঞ্চলে চায়নাকে কাউন্টার করার মতো, চায়নাকে মোকাবেলা করার মতো ভারত ছাড়া এখন দ্বিতীয় শক্তি নাই। সেই হিসাবে এখন আমেরিকা চায়নাকে কাউন্টার করার জন্য ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে। তো এখন আমেরিকা যেহেতু দুই দেশের সাথে মোটামুটি ভালো সম্পর্ক আছে, পাকিস্তানের সাথে দীর্ঘদিনের সম্পর্ক, তো আমি মনে করি আমেরিকাও চেষ্টা অব্যাহত রাখবে দুই দেশকে বিরত রাখার, এবং আমি আশাবাদী যে চূড়ান্তভাবে অল আউট ওয়ার যেটা হয় সেটা হবে না। এরকম এই এনকাউন্টার ছোটোখাটো হতে থাকবে, স্কিরমিশ বলে বর্ডারের বিভিন্ন ছোটোখাটো দ্বন্দ্ব হতে থাকবে, কিন্তু যুদ্ধ পুরোপুরি দুই দেশের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী মুভ করে একেবারে মুখোমুখি যুদ্ধ করবে, এটা আমি ধারণা করি না। আচ্ছা, এখানে আরেকটা বিষয় সংযোগের বিষয় যে চীন তো আসলে পাকিস্তানে অস্ত্র বা জাহাজ পাঠিয়েছে, আর সবসময় পাকিস্তানের পক্ষেই আছে বলে আমরা এখনো গণমাধ্যমের বরাবর জানতে পারি। পাশাপাশি চীনকে খেপিয়েও রাশিয়া কিন্তু ভারতকে সমর্থন দিবেন না, এটা একটা বিষয় আছে। আর একটা বিষয় হচ্ছে যে ভারত এমন একটা রাষ্ট্র, দেশ বা ভূখণ্ড, যার আশেপাশে সব প্রতিবেশী তাদের সাথে দাখণ্ড সম্পর্ক। তাহলে আমি যেটা বলতে চাইছি, যুদ্ধ যদি আপাত দৃষ্টিতে বেঁধে যায়, আসলে ক্ষতিগ্রস্ত হবে এটা তো আমরা বুঝি, কিন্তু জয়টা আসলে কার হতে পারে সামগ্রিক অর্থে বা মিত্র রাষ্ট্রের উপর ভিত্তি করে? কারণ যুদ্ধ মানে যে ক্ষতিগ্রস্ত মৃত্যু, এটা তো আমরা বুঝি, তারপরেও আমরা তো আশা করতে পারি। আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা আমিও সবসময় বলে থাকি, যে ভারতের সম্ভবত পৃথিবীর একমাত্র দেশ যার কোনো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক নেই। এটা ভারতের, আমি মনে করি ভারতের যারা দেশ পরিচালনা করে তাদের এই জিনিসটা উপলব্ধি করা উচিত, যে আমার প্রতিবেশীর সাথে ঝগড়াঝাটি করে তো আমি নিজেই শান্তিতে থাকি না, সারাক্ষণ আমি পেরেশানিতে থাকতে হবে। আমার নিজের স্থিতিশীলতার জন্য, আমার নিজের শান্তির জন্য, সমৃদ্ধির জন্য আমার প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা উচিত। ভারতের কেন রাখেন আমি জানি না। এখন যদি যুদ্ধ লেগেই যায়, প্রতিবেশী দেশগুলো তো এই যুদ্ধে জড়িয়ে পড়বে বলে আমি মনে করি না। কিন্তু ভারতের যে এটা সমস্যা আছে, যে এই সবগুলো দেশের সাথে তাদের যে বৈরী সম্পর্ক, তারা কিন্তু যত সশস্ত্র বাহিনী আছে সব পুরোটাই পাকিস্তানের বিরুদ্ধে মোতায়েন করতে পারবে না। বাংলাদেশের বিরুদ্ধে তাদের কিছু রাখতেই হবে। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, মালদ্বীপ, সবগুলো তার কিছু 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 রাখতেই হবে। তো যেতটুকু তাদের অবশিষ্ট থাকবে পাকিস্তানের বিরুদ্ধে মোতায়েন করার জন্য, ওটা নিয়ে তারা জয়ী হতে পারবে না। তো এটা চিন্তা করে আমি মনে করি না যে ভারত অ্যাকচুয়ালি আগাবে। আর পাকিস্তানের তো পশ্চিম দিকে কোনো শত্রু নাই, শত্রু হলো পূর্ব দিকে। আর আপনি যেটা বলেছেন, চীন তো অবশ্যই পাকিস্তানের সম্পূর্ণ সমর্থন দেবে, সম্পূর্ণ সমর্থন দেবে। তো চীন হয়তো তখন, যদি পাকিস্তান ভারত যুদ্ধ লেগে যায়, চীনের সাথে তো আপনি জানেন নিশ্চয়ই 62 সম্ভবত যে লাইন, যেখানে ভারতের সাথে চীনের একটা যুদ্ধবিরতি লাইন আছে ভারতের উত্তরাঞ্চলে। তো চীন কিন্তু তখন ওই অঞ্চলের সমস্যা সৃষ্টি করতে পারে আবার ভারতের জন্য। তখন ভারতের কিন্তু আরও একটা বড় মাথা ব্যথা শুরু হয়ে যাবে। তো এই জন্য সব কিছু মিলে আমি এখন পর্যন্ত আশাবাদী যে ভারত এত বড় বোকামি করবে না। বাট মোদি তো, তাকে অ্যাকচুয়ালি বুঝতে পারা কঠিন। সে খুব, আমার মনে হয় যে বিবেকের চেয়ে আবেগ দিয়ে বেশি চলে, ঝোঁক দিয়ে বেশি চলে। কতটুকু বিদ্বান, কতটুকু প্রজ্ঞাবান আমার সন্দেহ আছে। তো সেই হিসাবে যারা বিদ্বান নয়, জ্ঞানী নয়, যাদের প্রজ্ঞা, দূরদর্শিতার অভাব আছে, তারা অনেক কিছুই করতে পারে। আমরা মিলিটারিতে যেমন বলি যে এ জেনারেল হু ইজ কারেজিয়াস বাট স্টুপিড ইজ এ ক্যালামিটি। মানে কোনো জেনারেল যদি খুব সাহসী হয় কিন্তু বুদ্ধি না থাকে, জ্ঞান বিবেক না থাকে, তাহলে সে একটা ক্যালামিটি, মানে হলো আপনার দুর্যোগ একটা। সে তার সৈন্যবাহিনী নিয়ে সাহসের সাথে ঝাঁপিয়ে পড়বে, তার সাহস আছে, কিন্তু তার বিচার বিবেক দিয়ে চিন্তা করেনি যে আমি জিততে হলে কীভাবে যেতে হবে, যেতে যাবে কি যাবে না। তো এই যে ক্যালামিটি, সে দুর্যোগ একটা। তো আমি মনে করি যদি এটা তারা চিন্তা না করে আগিয়ে যায়, তাহলে ওই স্টুপিড জেনারেলের মতো কাজ হবে, এটা দেশের জন্য দুর্যোগ বয়ে আনবে। এটা করা উচিত না। আর
আমি আশা করি যে সমস্ত পৃথিবী মিলেই এটা নিয়ন্ত্রণ করতে সফল হবে, আমি আশা করি।